আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, নগর কৃষি খামারে বাচ্চার ব্রুডিংয়ের আজকে তৃতীয় পর্বে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আমরা বিগত দিন আপনাদেরকে এই বাচ্চার ব্রুডিংয়ের একটা পূর্ণাঙ্গ পর্ব দেখিয়েছি। এটা দ্বিতীয় স্টেজের দ্বিতীয় ধারাবাহিক পর্ব। এখানে বাচ্চা দেখেন মাশাআল্লাহ 6টা বাচ্চা, যার ভিতরে 4টা হচ্ছে পাহাড়ি বাচ্চা, 2টা হচ্ছে অস্ট্রেলাপের বাচ্চা। অস্ট্রেলাপের বাচ্চা মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং অস্ট্রেলাপের মাছ কিন্তু আপনারা জানেন বাচ্চা অবস্থায় পাখার শেষ ভাগ বা পেটের নিচে একটু সাদা ভাব থাকবে, পা কালো থাকবে। সব দিক দিয়ে অস্ট্রেলাপের একটা কমন একটা বৈশিষ্ট্য বাচ্চাদের। আর পাহাড়ি বাচ্চার ভিতরে দেখেন এখানে চোখে কাজল দেওয়া একটা বাচ্চা আছে, এটাকে আমরা চোখে কাজল দেওয়া বাচ্চা বলি। এটা লাইজা না পাহাড়ি আমি বুঝতে পারতেছি না, তবে এই যে এটা যে লাইজা, এটা বোঝা যায়। লাইজা মুরগিগুলো একটু মনে হচ্ছে 2 পায়ে দাঁড়িয়ে আছে, মানুষের দিনে ওটা ভাব, আর পাছাটা একটু উঁচু উঁচু থাকে। এটাও লাইজা মনে হচ্ছে। পরবর্তীতে বড় হলে আপনারা দেখতেই পাবেন, না তো ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকে সকালে আমরা গতকালকে ওদেরকে প্রথম রাত 12টার দিকে আমরা খাবার পানি দিয়েছিলাম। প্রথমে দিয়েছিলাম লাইসোবিটের পানি, তারপরে দিয়েছিলাম খাবার। 10-15 মিনিট পরে যখন তারা পরিপূর্ণ পানি খেয়েছে তারপরে খাবার দিয়েছি। আজকে সকালে তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়েছি, শেফা 1 নামে একটা অ্যান্টিবায়োটিক। আপনারা অনেকেই জানেন বাচ্চা মুরগির অ্যান্টিবায়োটিক অনেকেই অনেক ধরনের রেফারেন্স দিয়ে থাকে, তবে আমরা সবসময় বলে থাকি আপনারা স্বল্প মাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। অ্যান্টিবায়োটিকটা আমরা কেন ব্যবহার করতেছি? একটা বাচ্চা মুরগি ডিম থেকে যখন ফুটে বের হয় তখন তার ভিতরে অনেক ধরনের ইনফেকশন জাতীয় একটা রিস্ক থেকে থাকে। তার নাভিটা পরিপূর্ণ কাঁচা থাকে, যেহেতু এগুলো মুরগি থেকে ফুটানো হয় নাই, ইনকিউবেটরে ফুটানো হয়েছে। তাদের পরিপূর্ণ নাভিটা রুষ্টপুষ্ট হওয়ার আগেই তাদেরকে পৃথিবীতে আমরা অনেকে নিয়ে আসি বা সিস্টেমের ভিতরে চলে আসে। তার জন্য তাদের ইনফেকশন যাতে না হয়, নাভিটা যদি পরিপূর্ণ শুকিয়ে যায়, তার জন্য থেকে এটা অ্যান্টিবায়োটিক দেওয়া একটা অত্যাবশ্যক একটা রুটিন। এটা প্রত্যেক খামারেরই করতে হয়। এটা মুরগি ম্যানেজমেন্টের একটা অত্যাবশ্যকীয় একটা কাজ। সেখানেই আমরা ভুলটা করে থাকি। ভুল কোনটা? এই সময় আমরা বাজারে বিভিন্ন ইউটিউব ভাইয়েরা যারা মুরগি লালন পালন করেন, অনেক প্রো লেভেলের খামারি, তারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের কথা বলে থাকেন। তাদের প্রেক্ষাপটে আমরাও আমাদের দেশি মুরগির ছোটো পরিসরের মুরগিকে অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের মুরগিগুলোকে অ্যাজ এ লং রানে তাদের লাইফ ইমিউনিটি সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছি। কথাটা আমি একটু পরিষ্কার করে বলি, আমাদের মুরগিগুলো কিন্তু একটা লং টাইম আমরা সারভাইভ করাবো, আমাদের একটা বৈরী পরিবেশে তাদেরকে নিয়ে আমরা বড় করাবো। এদের জন্য কোনো কন্ডিশনাল একটা সিস্টেম থাকবে না। এরা বিভিন্ন ঋতুতে গরম, ঠান্ডা, বৃষ্টি এবং বিভিন্ন ধরনের বৈরী পরিবেশকে ফেস করার জন্য এদের ইমিউনিটি সিস্টেম ভালো করতে হবে। তার জন্য এদেরকে প্রাকৃতিক প্রদত্ত কিছু খাবারের পরে ভিত্তি করে এদেরকে বড় করাটাই শ্রেয়। যদি আপনি পোলট্রি সেক্টরে একটু ফার্মিং জগতে যান, তাদের মুরগিগুলোকে এটা সার্টেন পিরিয়ড, মানে এটা নির্ধারিত লাইফ টাইমকে চিন্তা করে তাদেরকে ম্যানেজমেন্ট করা হয়। যদি মাংসের মুরগির কথা চিন্তা করা হয়, সর্বোচ্চ 45 দিন, সর্বনিম্ন 30 দিন, এর ভিতরে লাইফ টাইমটাকে চিন্তা করে দেখে মেডিসিন অ্যাপ্লাই করা হয়। এরপরে তার একটা দিন বাঁচবে সেদিকে চিন্তা করে মেডিসিন দেওয়া হয় না। ফলে তাদেরকে মৃত্যু মর্টালিটি 0% আনার জন্য তাদেরকে হাই লেভেলের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কারণ যেটা কোনোভাবে যাতে না মরে, মুরগির ক্ষতি হয় হোক, লাইফ টাইম ড্যামেজ হয় হোক, বা এর পার্শ্ব প্রতিক্রিয়া যাই হয় হোক, কিন্তু একে এখন মরতে দেওয়া যাবে না। তার জন্য তাদেরকে ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক, সেটা মুরগির জীবনের জন্য জীবননাশক অ্যান্টিবায়োটিক, এবং যারা যে মুরগিটা খাবে তাদের জন্য জীবননাশক, দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণ হতে পারে সেই অ্যান্টিবায়োটিকগুলো। তা আমরা যারা ঘরোয়া পর্যায়ে মুরগি লালন পালন করি, যেটাকে আমরা সেমি অর্গানিক বলি, বা আমাদের সাধারণ গ্রামীণ পরিবেশে মুরগি লালন পালন করতে গেলে যে ন্যূনতম ম্যানেজমেন্ট প্রয়োজন, তার ভিতরে এই ব্রুডিংয়ে যে অ্যান্টিবায়োটিকটা কথা বলতেছি এটাও আমাদের দেওয়া প্রয়োজন। তাহলে কোন অ্যান্টিবায়োটিকটা আপনারা দিবেন?
এখানে দেবেন স্বল্প মাত্রার অ্যান্টিবায়োটিক, একদম স্বল্প মাত্রার, যে অ্যান্টিবায়োটিকটা দিলে মুরগির কোনো ধরনের অ্যান্টিবডি রেজিস্ট্যান্স হবে না এবং এর শারীরিক গঠনটা এমনভাবে শক্ত। তার জন্য বিভিন্ন পোলট্রি ডক্টর বা পোলট্রি সার্জন বা প্রাণী গবেষণার কাজে যারা নিজেরা তারা বলে থাকেন যে স্বল্প মাত্রায় অ্যান্টিবায়োটিক তাদেরকে প্রয়োগ করবেন, যাতে পরবর্তীতে যে কোনো অসুখে তাদেরকে এর পরবর্তী স্টেজের একটু হাই মাত্রার অ্যান্টিবায়োটিক দিলে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করবে। এখন যদি দেখে হাই মাত্রার অ্যান্টিবায়োটিক দেন, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, অ্যান্টিবডি রেজিস্ট্যান্স হয়ে যাবে, পরবর্তীতে এদেরকে ওই ধরনের ওষুধ দিলে আর এদের শরীরে কাজ করবে না। আর এদের মানুষের জন্য একটা আদর্শ মাংস হবে না। তা উদ্যোক্তা ভাই বোন, আমরা এদেরকে শেফা অন দিয়েছি, অথবা অ্যামক্সিসিলিন আপনারা দিতে পারেন, অথবা রেনামাইসিলিন দিতে পারেন। এই যে তিনটা অ্যান্টিবায়োটিকের কথা বলছি, এগুলো একটি স্বল্প মাত্রার অ্যান্টিবায়োটিক, খুবই স্বল্প মাত্রার অ্যান্টিবায়োটিক। এগুলো মুরগির ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করবে না, মুরগিকে দুর্বল করবে না, কিন্তু মুরগির যে উদ্দেশ্যে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করবেন সেটা ভালো কাজ করবে। পাশাপাশি আমরা শেফা অনটা একটা কম্বো অ্যান্টিবায়োটিক, পাশাপাশি আমরা এদেরকে আজকে এদেরকে সারাদিন খাবার রাখতেছি, আরও 2 দিন এদেরকে খাবার দেবো, তারপর আমরা এদেরকে পাত্রে খাবার দিয়ে দেবো। এখন এই রাত্রেবেলা এই প্রথম এদেরকে আমরা থায়াবিনের পানি দিচ্ছি। থায়াবিন পানিটা কি? B1, B2, B6 এই 3টা ভিটামিনের কম্বাইনকে থায়াবিন বলা হয়। এই থায়াবিনটা খুবই গুরুত্বপূর্ণ। মুরগির প্রথম দিকে মুরগির পা, আমরা অনেকেই বলে থাকি মুরগির সুস্থতার পূর্ব লক্ষণ হচ্ছে মুরগির পাটা। এই সকল মুরগির পাগুলো দুর্বল থাকে বা মুরগি একসময় পাটা চিকন হয়ে মুরগি প্যারালাইসিস হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো এই সময় এদেরকে থায়াবিনটা অত্যাবশ্যকীয় একটা ঔষধ বা ম্যানেজমেন্টের অংশ। এদেরকে 1 থেকে 5 দিনের ভিতরে এদেরকে মিনিমাম 3 দিন থায়াবিন দিতেই হবে। তাহলে এরা সময় উপযোগী পাটা শক্তপোক্ত থাকবে এবং এরা আরও ভালো সুস্থতার দিকে বজায় থাকবে। উদ্যোক্তা ভাই বোন, আজকে আমরা এদেরকে রাতেবেলা থায়াবিনে পানি দিছি, সারাদিন অ্যান্টিবায়োটিকের পানি ছিল। তাহলে আজকে হচ্ছে 2য় দিন, কালকে হবে 3য় দিন। 3য় দিনের সেম কাহিনী, সারাদিন অ্যান্টিবায়োটিক চলবে, রাতেবেলা থায়াবিন। 4র্থ দিনও সারাদিন অ্যান্টিবায়োটিক, রাতেবেলা থায়াবিন। তার হলে 3 দিন অ্যান্টিবায়োটিকের একটা ডোজ হয়ে গেল, থায়াবিনের ডোজও 3 দিন হয়ে গেল। 4র্থ দিন আমরা দেখি সাদা পানি দেব, সাদা পানি, অথবা দুপুরে আমরা ভিটামিন সি দিতে পারি, অথবা লাইসোবিট দিতে পারি। লাইসোবিটটা দেব তার ওই 4র্থ দিনের রাত্রে। 5ম দিন সকালে আমরা এদেরকে ভ্যাকসিন করে দেবো, BCRDBর ভ্যাকসিনটা করে দেবো 5ম দিন সকালে। তারপরে এদেরকে আমরা আরেকটা মেডিসিনের ডোজ অ্যাপ্লাই করবো, তখন আমরা আপনাদের শেয়ার করে দেবো। উদ্যোক্তা ভাই বোন, মুরগির ব্রুডিংয়ের আমি এই পর্বগুলোতে অনেক গুছিয়ে সুন্দর করে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা এগুলো নোট করে নিতে পারেন, অথবা এগুলো এই ভিডিওর লিঙ্কটা আপনার ডায়েরিতে বা আপনার মোবাইলে সেভ করে রাখবেন। এই ভিডিওগুলো আপনারা দেখবেন, বা আপনারা যারা মুরগি লালন পালন করে তাদেরকে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন। সবথেকে মজার ব্যাপার দেখতে ভাই বোন, এই যে মাস্তান মুরগি, আমি একে মাস্তান নাম দিলাম। মাথার ঝুঁটিটা দেখেন, আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই মাস্তান মুরগিটাকে। মাস্তান মুরগি দেখেন, পাগুলো দেখেন খুব সতেজ। আমি আপনাদেরকে এদের বাচ্চা থেকে ফোটার যেই একটা করুণ সিনারিও আমি আপনাদেরকে শেয়ার করে নিই। এরা গত পরশুকে আমি এসেই দেখি যে জাস্ট একটা বাচ্চা ফুটছে মাত্র। সেটা সম্ভবত এই যে কোনটা আমি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে, হ্যাঁ এই বাচ্চাটা প্রথমে ফুটছে, এই বাচ্চাটা, এই লাল বাচ্চাটা ফুটছে। বাকি বাচ্চাগুলো কেবল ডিমে কুনাইছিল। ওকে কুনাইছে, তার আস্তে আস্তে বের হবে, এটা স্বাভাবিক। সারা রাত্রি দেখলাম যে ওইভাবেই আছে। তখন আমার কনফিউজড হয়ে গেল যে এরা আর মনে বের হতে পারবে না, কারণ কিছু কিছু সময় মুরগির ডিমের খোসা খুব শক্ত থাকে।
ফলে মুরগি বাচ্চা বেরোতে পারে না। কারণ আমরা যে ধরনের খাবার দাবার খাওয়াই সে ধরনের খাবার দাবারেরগুলো মুরগির ডিমের খোসাকে শক্ত করে, কারণ এ ধরনের খাবার দাবার হয় লেয়ার ওয়ান। এটা ওই মুরগির জন্য খাবারটা নির্ধারিত থাকে যে মুরগির ডিম পারলে বাণিজ্যিকভাবে ডিমগুলো সেল করা হয় পরিবহন খাতে, যাতে ডিমগুলো শক্ত থাকে তার জন্য তাকে এমন খাবার ইনগ্রিডিয়েন্ট থাকে খাবারে যে ডিমের খোসা শক্ত থাকে। সেই খাবার কিন্তু বীজ ডিমের জন্য উপযুক্ত নয়। যেহেতু আমাদের বিকল্প কোনো খাবার নেই, বাধ্য হয়ে আমরা লেয়ার ওয়ান খাওয়াই ডিম উৎপাদনের জন্য, আর বীজ ডিমের ক্ষেত্রে আমরা এই বেগটা পেতে হয়, বাচ্চা ফুটে বেরোতে পারে না। তারপরে আমি করলাম কি, সকালে দেখে আমি প্রায় সবগুলো বাচ্চাই, একটা বাদে সবগুলো বাচ্চাই ডিমগুলো ভেঙে দিছি। কোনোটা অর্ধ ব্লাড ছিল, কোনোটার অবস্থা খুবই নাজুক ছিল, খুবই একটা করুণ একটা দৃশ্যপট ছিল। আমি তো এদের হাল ছেড়ে দিছি, তাওয়াক্কুল তো আল্লাহর পরে ছেড়ে দিয়ে অফিসে চলে গেছি। বাসায় এসে দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা পরিপূর্ণ রুষ্টপুষ্ট আছে এবং তাদের গ্রোথও ভালো আছে। যদি একটু তারা একটু ধকল পেয়েছে, তারপরে মাশাআল্লাহ তাদের গ্রোথ এভরিথিং সব কিছু ঠিক আছে। আমি এই যে গ্যাপটা এদের ভিতরে আছে সেই গ্যাপটা আমি এদেরকে ম্যানেজমেন্টের মাধ্যমে ওভারকাম করে ফেলবো ইনশাআল্লাহ। তো উদ্যোক্তা ভাই বোন, এইভাবে আমি আপনাদের মাঝে আমার এই ব্রুডিংয়ের তথ্যগুলো শেয়ার করতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ অনেকেই এই তথ্যগুলো না জানার কারণে তাদের বাচ্চাগুলো মেরে ফেলে। তাদের মুরগির মা থাকা সত্ত্বেও তারা মুরগিগুলো বড় করতে পারে না, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়। আশা করি আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আরেকজনকে একটু উপকার করার একটু ব্যবস্থা করবেন, এটাই তো আমার আপনাদের প্রতি প্রত্যাশা রইল। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে আমার প্ল্যাটফর্মটা এমন জায়গায় পৌঁছায় যাতে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক খামারি মা বোন, বিশেষ করে মা বোনদের কথা বলি বা বেকার ভাইদের কথা বলি বা বেকার বাবাদের কথা বলি, তারা যাতে এই টিপস ট্রিক্স নিয়ে তাদের ফার্মটাকে খুব সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। সকলে দোয়া করবেন। আজকে নগর কৃষি খামারের ব্রুডিংয়ের পর্ব এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।